খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। আজকের এখন মাঠের আয়োজনের আলোচ্য বিষয়বস্তু ক্রিকেটে ক্রিয়া প্রতিক্রিয়া, আর সেই বিষয়ে আলোচনা করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে গেস্ট থাকবেনই। তবে তার আগে আজকে ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেখে আসতে চাই। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি। বুধবার বিকেলে যুব ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারতে খেলার পরিবেশ নেই জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, শীঘ্রই নিরাপত্তা ইস্যুতে আবারও আইসিসিকে চিঠি দেয়া হবে। আজকে আলোচনার বিষয়বস্তু ক্রিকেটে ক্রিয়া প্রতিক্রিয়া। আর ক্রিয়া প্রতিক্রিয়ার কথা যখন বলছি তখন বেশ কিছু ইস্যু কিন্তু আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, যেগুলো অনাকাঙ্ক্ষিত, প্রত্যাশিত নয় মোটেই। আর এই বিষয়গুলোর প্রথমেই তো অবশ্যই রয়েছে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যাবে কি যাবে না। সেখানে আইসিসিকে বিসিবি চিঠি পাঠিয়েছিল, সেই চিঠির উত্তরে আইসিসি কি বলবে, কি বৃত্তান্ত, সেই বিষয়গুলো কিন্তু বলা হয়েছে। আইসিসি জানতে চেয়েছে বিসিবির কাছে। এবং একই সঙ্গে বিপিএল নিয়ে কথা বলছিলাম, বিপিএল এ বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ইস্যু পেয়েছে। সন্দেহভাজন ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছে, বিসিবি সূত্রই আমাদেরকে এটি জানিয়েছে। এবং এর পাশাপাশি আমরা বিপিএল এ এখন পর্যন্ত অর্ধেক ফেজ অন্তত পার হয়ে গেছি। সেই জায়গায় কে কে ভালো করলো, কারা সর্বোচ্চ রান সংগ্রাহকের দিকে আছে, কারা বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী, সেই জায়গাগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। এবং এইসব বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য নিশ্চয়ই আমাদের গেস্ট থাকবেন। তবে যেটা বলছিলাম যে এই মুহূর্তে আসলে দর্শক আপনারা আসলে কি মনে করছেন যে বিপিএল এর যেই বিষয়গুলো, বা এখন আসলে আমাদের বিপিএল নিয়েই মেতে থাকার কথা, কিন্তু আমাদের কাছে বড় একটা ইস্যু হয়ে গেছে টি-20 বিশ্বকাপের। তবে সেই টি-20 বিশ্বকাপে আসলে বাংলাদেশ যেই অনড় অবস্থানে রয়েছে, সেই অনড় অবস্থানে ঠিক কতক্ষণ তারা থাকতে পারবে সেটা নিয়েও আসলে কথাবার্তা রয়েছে। এবং সেখানে যদি যায় আমাদের অতিথি বা বাংলাদেশ থেকে যদি যায় আসলে, তাহলে ভারতে সেখানকার অবস্থানটা কি হবে, ভারতে কি কি প্রতিবন্ধকতার শিকার হতে হবে, সেই বিষয়গুলো নিয়েও হচ্ছে আমাদের ডেফিনেটলি কথা বলতে হবে। আমরা গতকাল আসিফ আকবর আমাদের এখন মাঠে শোতে এসেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে ভারতে বিভিন্ন সময় আসলে বিভিন্ন ইস্যুগুলো ওঠে। যেমন বাংলাদেশ থেকে যদি কোনো দর্শকও সেখানে, পর্যটক বা ভ্রমণ প্রত্যাশী বা ভ্রমণ প্রিয়াসু যারা, তারা যদি সেখানে ঘুরতে যায়, সেখানে গিয়েও নানান ধরনের বিড়ম্বনার শিকার হয়। এরপরে যখন মুস্তাফিজের এই ঘটনাটা আসলো, মুস্তাফিজ একজন প্লেয়ার যাকে তারা বলছেন যে বিমানবন্দর থেকেই তাকে নানা হ্যারাসমেন্টের শিকার হলেও হতে পারে। সেই জায়গায় আসলে পুরো দলকে বাংলাদেশ পাঠাবে কিনা সেটা নিয়ে তো অবশ্যই উদ্বেগের বিষয় রয়েছে, যদিও ওপার থেকে কিন্তু আসলে নানান ধরনের বিষয়গুলো বলা হচ্ছে। দর্শক, নানান বিষয় নিয়ে আলোচনা করলাম। তবে আমার মনে হয় যে একজন বিশ্লেষক বা ক্রীড়া প্রেমী মানুষ বা মাঠে থেকে যারা আসলে খেলার নানান বর্ণনা দিয়ে থাকেন, সেরকম একজন মানুষ হলে নিশ্চয়ই আমাদের শোটা আরও জমে উঠবে। আবার এই মুহূর্তে ক্রিকেটের ক্রীড়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ক্রিকেট ধারাভাষ্যকার এবং একই সঙ্গে ক্রীড়া বিশ্লেষক আহমেদ বিন পারভেজ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। এখন মাঠের শোতে ধন্যবাদ। বেশ লম্বা একটা জার্নি করতে হলো, অন্তত একটু দৌড়ের উপরই থাকতে হয় আমাদেরকে এই শো ধরার জন্য, আর সেসব বিষয়ের জন্য আসলে একটু দেরি হয়ে গেছে। তবে বাংলাদেশ যে খুব বেশি দেরি করেনি তাদের সিদ্ধান্ত জানাতে, সেই বিষয়টা আপনার কেমন লেগেছে আহমেদ বিন পারভেজ? শুরুতেই আসলে ব্যাপারটা খানিকটা দুঃখজনক, কারণ একটা বৈশ্বিক ইভেন্ট যখন আসে, সেই ইভেন্টে পার্টিসিপেট করার জন্য কিন্তু প্রত্যেকটা দল কোয়ালিফিকেশন ফেজ থেকে শুরু করে র্যাঙ্কিংয়ে উন্নতির জায়গা থেকে শুরু করে অনেক ধরনের প্রস্তুতি তারা নেয়। এবং টি-20 বিশ্বকাপটা নিয়ে আলাদা করেই বাংলাদেশের একটা আশা ভরসার জায়গা ছিল। নতুন একটা দল তৈরি হয়েছে, নতুন অধিনায়কত্বের আন্ডারে আমরা গত 1-1.5 বছর ধরে বেশ ভালো ক্রিকেটও খেলেছি। তো সেই জায়গা থেকে যখন টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসেবেই এবারে বিপিএলটাকেও ধরে নেওয়া হচ্ছে, ঠিক সেই সময়টায় খানিকটা আমাদেরকে উত্তেজনার জায়গা তৈরি করে দিয়েছে যখন আইপিএলের সেই নিলাম হলো, যেখানে মুস্তাফিজকে নেওয়া হলো। সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে, কারণ এই মুহূর্তে মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেটেরই তো বটেই, ওয়ার্ল্ড ক্রিকেটেও সেরা পেসারদের একজন এই মুহূর্তে টি-20 ফরম্যাটে। তো তাকে যখন কেকেআর নিল, তারপর যখন এরকম একটা রিটালিয়েশন হলো যে বিসিসিআইয়ের তরফ থেকে একটা মেসেজ কেকেআরকে দেওয়া হয়েছে এবং বিসিসিআইকে আবার মেসেজটা দিয়েছে হচ্ছে ভারতের সরকার। তো সেই জায়গা থেকে যখন রিলেড মেসেজটা কেকেআর শুধুমাত্র একটা স্টেটমেন্টের মাধ্যমে জানিয়ে দিল যে কারেন্ট সার্কামস্ট্যান্সের কারণেই আমাদের মুস্তাফিজকে রিলিজ করে দিতে হচ্ছে। এখন এই সার্কামস্ট্যান্সটা
তারা বিশ্লেষণ করে আলাদা করে যুক্তি তর্ক দিয়ে কিছু না দেখাতে পারলেও আমরা কিন্তু বুঝতেই পারছিলাম কি কারণে মুস্তাফিজকে নেওয়ার পর থেকে কিন্তু ভারতে বেশ কিছু জায়গা থেকে কিছু উগ্রবাদী সংগঠন হোক কিংবা সেই মানসিকতার কিছু মানুষজন হোক, তারা কিন্তু বিভিন্নভাবেই থ্রেটেনিং কিছু কথাবার্তা বলছিলেন। তারা থ্রেট দিচ্ছিলেন যে মুস্তাফিজকে কোনোভাবে আনা যাবে না, আনলে তারা অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন। এবং ওই যে একটা অরাজকতা, ওইটাকেই আসলে রিজলভ করার জন্য বিসিসিআই আমার কাছে মনে হয়েছে যে সরকারি তরফ থেকেও হোক, তারা একটা পদক্ষেপ নিয়েছে যেটা তাদেরকে বাঁচানোর জন্য। তারা কিন্তু সেখান থেকে আসলে ভাবতে পারেনি যে এত বছর ধরে ইন্ডিয়া আসলে যেভাবে ওভারঅল ওয়ার্ল্ড ক্রিকেটকে ডমিনেট করছে, সেটা নিজেদের ক্রিকেট দিয়েই হোক, সেটা তাদের ফিনান্সিয়াল স্ট্যাচারের দিক থেকেই হোক, কিংবা আইসিসিতে তাদের যে প্রতিনিধিরা আছে তাদের কাছ থেকেই হোক না কেন, ওই যে একটা ডমিনেশন, তারা হয়তো ধরে নিয়েছিল যে ওই একই ডমিনেশনটা এবারও যদি খেটে যায়, মুস্তাফিজকে তারা যদি বাদও দেন, হয়তো বাংলাদেশের পক্ষ থেকে রিটালিয়েশনটা আসবে না। তবে আসার কথা এটাই, আমরা যে আসলে শীত দ্বারা করে দাঁড়ানো শিখছি বা আমরা যে প্রতিবাদ করতে শিখছি, সেটার আরও একটা চমৎকার উদাহরণ তৈরি করে দিল সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খুব সময় না নিয়ে সঙ্গে সঙ্গে মোটামুটি যখনই এই বিষয়টা নিশ্চিত হলো যে মুস্তাফিজকে তারা বাদ দিচ্ছে, এবং সেখানে আমরা বুঝতে পেরেছি যে সিকিউরিটির একটা বিশাল কনসার্ন রয়েছে। এক ক্রিকেটারকেই তারা সিকিউরিটি দিতে পারছেন না বিকজ তিনি একজন বাংলাদেশি। তো এই সিচুয়েশনটার জের ধরে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে, কোন চিন্তায় তাদের দলটাকে ওই বিশ্বকাপ খেলতে পাঠাবে, যেখানে ইন্ডিয়াতেই বাংলাদেশের 4টা ম্যাচ, এবং যে কেকেআরে মুস্তাফিজ গিয়েছেন, যে কলকাতাতেই এত শোরগোল হচ্ছে, সেই কলকাতাতেই বাংলাদেশের বিশ্বকাপের 3টা ম্যাচ শিডিউল করে, এবং তারপর আবার ওই মুম্বাইতে শেষ ম্যাচটা আছে। সো পুরোটাই ইন্ডিয়াতে হওয়ার কথা। এমন এক সার্কামস্ট্যান্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেফিনেটলি আইসিসিকে ইতিমধ্যে তারা জানিয়েছে, যেহেতু আইসিসির ইভেন্ট তাদেরকে জানাতে হবে, এবং সেই জায়গা থেকে আইসিসিরও যে জবাব, তারা কিন্তু একটু ডিটেইলস চেয়েছে বিসিবির কাছ থেকে, যে সিকিউরিটির এক্স্যাক্টলি কোন কোন জিনিসগুলো নিয়ে কনসার্ন। কারণ প্রাথমিক চিঠিতে বিসিবি বেসিক্যালি তাদের ডিগনিটি নিয়ে কোয়েশ্চেন তুলেছে, যে আমাদের ডিগনিটিতে আঘাত এনেছে, আমাদের মান সম্মান নিয়ে একটা সম্মানহানি হয়েছে এই বিষয়টা নিয়ে, এবং সেই সাথে অফকোর্স সিকিউরিটির একটা বিষয় থাকে। আপনি সিকিউরিটির কথা বলছিলেন, গতকাল বিসিবি প্রেসিডেন্ট বুলবুল বা ক্রীড়া উপদেষ্টা যেটা বলেছেন যে যেইভাবে আসলে চিঠিটা দেওয়া হয়েছে আইসিসির কাছে ক্লিয়ার না, তারা আরও বিস্তারিত জানতে চেয়েছেন। সেই জায়গায় অবশ্যই রিপ্লাই বিসিবির কাছ থেকে যাবে। আপনার কি মনে হয় যে কোন কোন বিষয়গুলো সেখানে ইনক্লুড করা দরকার বিসিবির থেকে? আমার কাছে যেটা প্রথমে মনে হয়েছে, বিসিবির প্রাথমিক যে কোয়ারি ছিল সেই জায়গার ভিতরে আসলে মুস্তাফিজ কেন নেই, মানে সেটার একটা ক্লারিফিকেশনের একটা বিষয় ছিল, এবং সেই সাথে বাংলাদেশের যে মানহানি হয়েছে এই বিষয়টা নিয়ে, যে তার একজন প্লেয়ারকে নিয়ে তারপর তাকে বের করে দেয়া, এবং এমন কারণে বের করে দেয়া, বাংলাদেশ বিদ্বেষ একটা ব্যাপার রয়েছে, সেই পার্সপেক্টিভ থেকে বের করে দেয়া বা রিলিজ করে দেয়া, ওই পার্সপেক্টিভেই আসলে মানহানির যে বিষয়টা হয়েছে সেটাকেই প্রাধান্য দিয়েই বেসিক্যালি বিসিবি অ্যাপ্রোচটা করেছিল আইসিসির কাছে, এবং সেটা জানিয়েছিল যে তারা ভারতে গিয়ে তাদের কাছে মনে হচ্ছে না যে ভারতে গিয়ে এবারে বিশ্বকাপটা খেলা সম্ভব হবে, এই কারণে অল্টারনেটিভ কোনো অপশন খোঁজার জন্য আইসিসিকে তারা জানিয়েছে। তবে এখানে আইসিসিও যে ফিরে এসেছে সেই বিষয়টা নিয়ে, যে আসলে সিকিউরিটির কোন দিক থেকে, আইসিসি তো আসলে ওই কারো কোনো দেশে যদি মানহানি হয় সেটা তো সেই দুই দেশের মধ্যে একটা পার্সপেক্টিভের বিষয়, সেখানে তো আইসিসির কোনো হস্তক্ষেপ থাকবে না। আইসিসির হস্তক্ষেপ কোথায় থাকবে? শুধুমাত্র সিকিউরিটির যে কনসার্ন সেই জায়গাটাতে নিয়ে। সে কারণে আইসিসি বেসিক্যালি ফিরে এসেছে এটা জানিয়ে যে সিকিউরিটির কোন ডিটেলসগুলো আপনারা মানে ফেস করতে চাচ্ছেন বা কোন বিষয়টা নিয়ে আপনার উদ্বিগ্ন সেটা আপনাদেরকে জানান। তো এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি শুধুমাত্র সিকিউরিটির বিষয়টাকেই সামনে তুলে ধরে, তাহলে কিন্তু আইসিসির এমন কিছু ব্যবস্থাও তারা নিতে পারে, যেটা আমার অনুমান, যেটাতে করে তারা একটা ওই যে জেড লেভেল সিকিউরিটি, যেটা হচ্ছে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা পায়, সেরকম একটা সিকিউরিটি দেওয়ার আশ্বাস দিতে পারে, বা এই ধরনের একটা কিছু তারা করতে পারে। এমন হতে পারে তারা কলকাতা থেকে ম্যাচ সরিয়ে ইন্ডিয়ার ভেতরেই অন্য কোনো শহরে, যেখানে হয়তো এই ধরনের সমস্যা কম হতে পারে, এরকম কোনো শহরে রিলোকেট করতে পারে। বাট এই মুহূর্তে বিসিবির যে অবস্থান বা বাংলাদেশ সরকারের যে অবস্থান, এখান থেকে কিন্তু আর পিছপা হওয়ার উপায় নেই। আবারও যে আমরা ভারতে যে খেলবো, সেই অপশনগুলো বা সেই টোপগুলো আমার কাছে কেন জানি মনে হচ্ছে সামনের দিনেই আসবে, এবং তখন আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে রিয়াক্ট করে সেটা দেখার বিষয়। তবে ক্রিকেট বোর্ডের উচিত এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি একদম পুঙ্খানুপুঙ্খভাবে কোন কোন সিকিউরিটি ইস্যুসগুলো আছে, এবং সেই সাথে অবশ্যই খুব জোরালোভাবে ওই মানহানির বিষয়টাকেও নিয়ে আসা সামনে, যে বাংলাদেশের যারা রয়েছে জনগণ, তারা কিন্তু রেসপেক্টেড ফিল করছে না সেই জায়গাটায়, সেই কারণেই হয়তো তারা ইন্ডিয়াতে যেতে চাইছে। আমরা কম বক্সের কথা বলি, অর্থাৎ কমেন্ট্রি বক্স, সেই জায়গাতে দীর্ঘদিন ধরে আপনি বাংলাদেশের সম্প্রচার যেই টেলিভিশনগুলো আছে সেখানে কাজ করছেন। ওই জায়গাটায় আসলে অনেকের সাথেই মতামত শেয়ার করার একটা সুযোগ তৈরি হয়। বাংলাদেশের বাইরের কারোর সাথে কি আপনার কথা হয়েছে যে বাংলাদেশের এই যে একটা অবস্থান আইসিসির প্রতি হোক, সেটা বিসিসিআই এর জন্য হোক, এই অবস্থানটাকে তারা আসলে কিভাবে দেখছেন?
ওয়েল, এবারে বিপিএল এ আমার আসলে বেশ কিছু মাধ্যমের সাহায্যে আমি আসলে বিপিএল এ সম্পৃক্ত ছিলাম, ধারাভাষ্যে সম্পৃক্ত ছিলাম, বাংলা ধারাভাষ্যে সম্পৃক্ত ছিলাম, এবং সেই জায়গায় ডেফিনেটলি আমাদের পাশের কমেন্ট্রি বক্সে যারা কমেন্ট্রি করতে এসেছেন, যারা ধারাভাষ্যে এসেছেন, শ্রীলঙ্কান ফারভিজ মাহরুব আছেন, সেখানে পাকিস্তানি রামিজ রাজা ছিলেন, ওয়াকার ইউনুস শুরুর দিকে এসেছিলেন, সুতরাং তাদেরও কিন্তু একটা সিমিলার সেন্টিমেন্ট তারাও শেয়ার করছেন, বিশেষ করে রামিজ রাজাদের মতো যারা রয়েছেন সিনিয়র ব্যক্তিত্বরা, এবং তারা দেখেছেন যে আসলে এই ব্যাপারটাই বৈষম্যটা সাধারণত বাংলাদেশ এখন ফেস করছে, তবে পাকিস্তান কিন্তু ফেস করে এসেছে বহু সময় ধরে, এবং এই ধরনের সিকিউরিটি কনসার্ন দেখিয়ে দেখেন অনেক বছর ধরে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান তাদের নিজেদের বা প্রতিপক্ষের ঘরে গিয়ে তারা খেলছে না। সো এবং আইসিসি বা এসিসির ইভেন্টগুলোও কিন্তু আয়োজিত হচ্ছে এমনভাবেই দুজনকে আলাদা রেখে যেন কোনোভাবে ব্যাপারটা ম্যানেজ করে, একটা নিউট্রাল গ্রাউন্ডে খেলা হয়। তো এই ব্যাপারটাই যে দুঃখজনক সেটাও কিন্তু তারা প্রকাশ করেছেন, এবং এটা কি কারণে হচ্ছে, মানে এক হাতে তালি বাজে না, দুই হাত থেকে কিছু একটা ঘটতে হয়। তবে বাংলাদেশের কেসটাতে তিনি দুঃখজনক এই কারণেই বলছেন যে বাংলাদেশের এন থেকে কিন্তু কোনো ধরনের উস্কানিমূলক কিছু আসেইনি, বেসিক্যালি এসেছে অন্য প্রান্ত থেকে, এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি, পায়ে পাড়া দিয়ে ঝগড়া হ্যাঁ। করার মতো। এবং তিনি বেসিক্যালি বলছেন যে বাংলাদেশ যে পদক্ষেপটা নিচ্ছে, বিসিবি যে পদক্ষেপটা নিচ্ছে, এই স্ট্যান্ডটা আসলে দরকার, এবং তিনি আশা করছেন যে বাংলাদেশের পক্ষে আরো অনেক টেস্ট খেলুড়ে দেশ হোক, অন্যান্য ক্রিকেটিং নেশনরাও পাশে দাঁড়াবে, কারণ এই প্রতিবাদটা আসলে একটা ফেয়ারনেস রাখার একটা প্রতিবাদ। তো এই জায়গায় আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের এন থেকে কোনো রকমে মানে এমন কিছু যুক্তি আছে যেটা যুক্তিসঙ্গত নয়, একেবারেই যুক্তি সহই বাংলাদেশ এই পজিশনটাতে দাঁড়িয়ে। সেক্ষেত্রে তো আসলে দুটো প্রশ্ন চলে আসে, যদি অ্যাকচুয়ালি বাংলাদেশ নাই খেলতে যায় তারও তো একটা মুখোমুখি অবস্থান হবে। মানে ক্রিকেটে একচ্ছত্র অধিপত্য বা আধিপত্যের কথা যেটাই বলি, সেটা হচ্ছে ভারত তো সেই আধিপত্যটা আছে তাদের, এটা মানে আপনি ওপেন সিক্রেট হয়ে গেছে এখন। সেইটা কি আসলে ভারত কি মানে একঘরে হয়ে যাবে, নাকি সবাইকে অন্য সাইডে রেখে নিজেরা খেলবে? একটা জনশ্রুতিও ছিল বা কথা হচ্ছে, ট্রোল হচ্ছে যে ভারত বনাম ইন্ডিয়া ম্যাচ খেলবে, ওই সংখ্যাটা আপনি দেখেন কিনা? আর বাংলাদেশ যদি আসলে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে নাই যায়, বাংলাদেশের আসলে এই সময়টায় কি করণীয়? ওয়েল, ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারণ প্রথম যে কথা সেটা হচ্ছে আপনি সময়ের টাইমলাইনটা দেখেন, এখন হচ্ছে আপনার ইতিমধ্যেই এক মাসেরও কম সময় বাকি বিশ্বকাপ শুরু, 7ই ফেব্রুয়ারি শুরু হবে। বাংলাদেশ দলের কিন্তু 26 তারিখই যাওয়ার কথা ছিল, জানুয়ারি 26-এ যাওয়ার কথা। সুতরাং এই হিসাবটা যদি আমরা করি, লজিস্টিক্যালি রিয়েলিস্টিক্যালি একটা রিলোকেট করার ভেন্যু এক দেশ থেকে আরেক দেশে, বাংলাদেশ যেটা চাইছে শ্রীলঙ্কায় যেন খেলাগুলো ফেলা হয়, তাহলে বাংলাদেশ বিশ্বকাপে পার্টিসিপেট করতে পারবে, এই বিষয়টা আসলে বেশ কঠিন হবে, বেশ কঠিন হবে, আপনি রিয়েলিস্টিক্যালি চিন্তা করলেও বেশ কঠিন হবে। এবং এই ব্যাপারটায় আমি যেটা বুঝতে পারছি যে আইসিসির তরফ থেকেও যে অফারটা বাংলাদেশের জন্য আসবে, সেটা হয়তো এরকমই হবে যে আমরা রিলোকেট হয়তো করতে পারছি না, ইন্ডিয়াতেই খেলা হবে, কিন্তু আমরা ABC এই কিছু জিনিসপত্র তোমাদের এনশিওর করব। তবে ওভারঅল এই সিচুয়েশনটার মধ্যে বাংলাদেশ সরকারের যেই চিন্তাভাবনা বা বিসিবির যে চিন্তাভাবনা, প্লেয়ারদের সিকিউরিটি নিয়ে, সংবাদকর্মীদের সিকিউরিটি নিয়ে, মিডিয়া থেকে যারা যাচ্ছে তাদের সিকিউরিটি নিয়ে, এবং দর্শকরা যারা যাবে, বাংলাদেশ থেকে যাওয়ার তো এখন বেশ কঠিন একটা ব্যাপার হয়ে গেছে ইন্ডিয়াতে, টিকিট থাকলেও অনেকে নাকি ভিসা পাচ্ছেন না। তো এরকম বিষয়গুলো যেহেতু আছে, বেটার হবে যদি বাংলাদেশকে রিলোকেট করা হবে, এবং বাংলাদেশ মোস্ট লাইকলি যদি ইন্ডিয়াতে খেলা হয়, ভেন্যু চেঞ্জ করলেও, জেড লেভেল সিকিউরিটি দিলেও আমার কাছে মনে হচ্ছে বিসিবি তাদের অবস্থানে হয়তো অনড় থাকবেন, এবং সেটা যদি হয় তার মানে বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছে না। তো প্যারালাল টাইমে আসলে কি হবে সেটা তো পরের চিন্তা, আগে হচ্ছে দেখতে হবে যে আসলেই আইসিসির কতটুকু গুডউইল আছে বাংলাদেশের প্রতি, কারণ আমরা এই মুহূর্তে যদি হিসাব করা হয়, উই আর দ্য 4th হাইয়েস্ট রেভিনিউ আর্নিং বোর্ড, যারা আইসিসিকে মানে তাদের রেভিনিউ ওভারঅল সাপোর্টের দিক থেকে আমরা 4th হাইয়েস্ট। সো ওই ব্যাপারটা যদি চিন্তা করি, আপনি 3 মোড়লের কথা বলেন, ইন্ডিয়া, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এছাড়া 4th-টাকে বাংলাদেশ, এত বড় একটা স্টেক হোল্ডারকে আপনি এভাবে করে যদি বাদ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদেরই ক্ষতি। আমার কাছে মনে হচ্ছে দুই দিকেই কোলাটেরাল ড্যামেজ হবে, বাংলাদেশেরও ক্ষতি আছে ডেফিনেটলি, বাট আইসিসির এন্ড থেকেও তারা হয়তো ব্যাপারটা 3-4 বার করে ভাববে বিফোর মেকিং দ্যাট ডিসিশন। সেই ক্ষতির সম্ভাবনায় অন্তত প্রত্যাশিত কিছু আমরা দেখব যেটা ইতিবাচক হবে। যদি ইতিবাচক না হয়, সেক্ষেত্রেও হয়তো ক্রিকেট বিশ্ব নতুন একটা মেরুকরণ বা নতুন একটা দিক সেই জায়গা থেকে আমরা দেখতে পাবো। তবে এই মুহূর্তে পারভেজ একটা বিরতি নিতে হচ্ছে, দর্শক কিছুক্ষণের মধ্যে ফিরছি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। আলোচনা করছিলাম ক্রিকেটের ক্রীড়া প্রতিক্রিয়া নিয়ে, আর আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন ধারাভাষ্যকার ও ক্রীড়া বিশ্লেষক আহমেদ বিন পারভেজ। অবশ্যই আলোচনায় ফিরব, তবে আমাদের কাছে একটা স্পর্শকাতর ইস্যু, যেটা বিপিএল নিয়ে বিভিন্ন সময় আমরা আমাদের যে উদ্বেগটা থাকে, যেই কনসার্নটা থাকে, সেই কনসার্নটা মনে হচ্ছিল এবার হয়তো থাকবে না, বাট
আমরা বিসিবি সূত্রে কিছু খবর পেয়েছি যে অন্তত বেশ কয়েকটি ঘটনা সন্দেহজনক দেখেছে এবং সেই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদও চলছে। আমরা সেই বিষয়টা একটু দেখে আসবো যে বিপিএলে ঠিক কয়টা সন্দেহজনক ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং সংশ্লিষ্টরা এই বিষয় নিয়ে জবাবদিহিতার সম্মুখীনও কিন্তু হচ্ছে ইতিমধ্যেই। এবং নোয়াখালী এক্সপ্রেসের 61 রানে অল আউট হওয়ার যে ঘটনাটা সেটাও এই তালিকায় প্রথমে আছে। অনুমতি না থাকলেও মাঠে বসে ফোনালাপ করছেন এই টিম সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং মোটা অঙ্কের নগদ অর্থের বিনিময়ে হোটেলের বিল পরিশোধ সেটাও আসলে সন্দেহের জন্ম দিয়েছে। এবং এখনও 2-3 জন এজেন্ট আছেন বিসিবির নজরদারিতে, অর্থাৎ সন্দেহভাজন কিছু ব্যাপার স্যাপার কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আমরা ওই যে ধরেন পরপর যখন উইকেট পড়ে যাচ্ছে তখন পরের ব্যাটার এসে আবার যে শট খেলার প্রবণতা, এই জায়গাগুলো কিংবা আপনি যখন ডাউন দ্য উইকেটে খেলতে যাচ্ছেন তখন অনেক জায়গা কভার করে ফেলছেন এবং পরবর্তীতে যখন আপনি ম্যাচ খেলতে নামবেন ওই সময় আপনার একটা তাড়না থাকে যে আমি পপিং ক্রিজের মধ্যে চলে আসবো আমার নির্দিষ্ট জোনে। সেই জায়গাগুলোতে কিছুটা হলেও সন্দেহের সৃষ্টি হয়েছে। আপনি তো খেলার ধারাভাষ্য করেন, সো কমেন্টেটরস আই থেকে সেরকম কিছু মনে হয়েছে কিনা, আর এই বিষয়গুলো আসলে কতটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে আপনাদেরকে? প্রথম যেই পয়েন্টটা আছে আমি সেটা নিয়ে মূলত কথা বলতে পারি, কারণ অন্যান্য যে জায়গা আছে সেখানে তো আসলে আমার দেখা হয়নি কিছু, সুতরাং এই ঘটনা যদি ঘটে থাকে অবশ্যই অনাকাঙ্ক্ষিত। তবে প্রথম যে ঘটনা নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচটা যেখানে তারা 61 রান অল আউট হয়ে যায় এবং এবারে বিপিএল এর সর্বনিম্ন দলীয় স্কোর ছিল সেটা, ওই দিন আসলে যখন স্টার্টিং 11টাই এসেছে আমরা তো পর্যালোচনা করি, আমরা তো আলোচনা করে বলি কোন দলের শক্তির জায়গা কি, দুর্বলতার জায়গা কি। যখন দুই দলের শুরুর একাদশটাই এসেছে আমরা কিন্তু দেখেছিলাম যে সেই দলটায় 6 জন ব্যাটার এবং 5 জন বোলারের একটা দল, কোনো অলরাউন্ডার নেই। মোহাম্মদ নবীর প্রথম ম্যাচ ছিল আবার সেটা, কিন্তু মাত্র 6 জন ব্যাটার এবং 5 জন মানে বোলার নিয়ে যখন তারা খেলছেন, যখন একটা 4 উইকেট পড়ে যাচ্ছে বা 5 উইকেট পড়ে যাচ্ছে, তারপর দেখছি হাসান মাহমুদ নামছেন। তো সেখানেই কিন্তু আসলে ইভেন ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে আমাদের মধ্যে একটা অবাক করা ব্যাপার জন্ম দিয়েছিল যে আসলে এই দলটা এত ইমব্যালেন্সড কেন। সাধারণত একটা টি-20 দল যখন ঘোষণা করা হয় অন্তত 7-8 পর্যন্ত এমন কাউকে তারা রাখে যিনি ব্যাটিংও পারেন, এবং এই স্কোয়াডের ভিতরেও এমন কিছু খেলোয়াড় রয়েছেন যাদেরকে আসলে এখনো পর্যন্ত সেই সুযোগই দেওয়া হয়নি। তো নোয়াখালী এক্সপ্রেস দলটার তো পারফরমেন্স এমনি খারাপ ছিল, এটা বোধহয় তাদের পঞ্চম ম্যাচ ছিল যেটা তারা 61তে অল আউট হয়ে হেরেও গেছে। অনেকগুলো উইকেট যেভাবে পড়েছে দেখে আসলে মনে হয়েছে যে কেউ দায়িত্ব নিয়ে খেলছেন না। এখন এমন হতে পারে একটা খারাপ দিন যেতে পারে, তবে এতগুলো টানা ঘটনা ঘটছে, একের পর এক উইকেট পড়ছে কিন্তু কেউ ধরে খেলছেন না, বিষয়টা কিন্তু একটু অড লেগেছে সবারই। আমার কাছে মনে হয় যারা দর্শক খেলা দেখেছেন, যারা শ্রোতারা খেলা শুনেছেন, আমাদের জন্য খানিকটা বিব্রতকর এই সেন্সে ছিল যে আমরা একটা বিপিএল এর খেলার মানের উন্নয়ন নিয়ে কথা বলছি বা চিন্তা করছি বা চাইছি, সেই জায়গা থেকে কিন্তু একেবারেই মানহীন একটা পারফরমেন্স ছিল। এবং এই ধরনের কিছু পারফরমেন্সের দিকে আমি জানি যে অনেক দিক থেকে নজর আসে। বিগত বিপিএল এ যেমন অন্য কিছু ইস্যুস নিয়ে প্রশ্ন উঠেছিল যে বড় বড় নো বল হচ্ছে, বিশাল বিশাল ওয়াইড হচ্ছে, এবার হয়তো সেটার সংখ্যা আমরা দেখেছি খানিকটা কম। তবে এই যে প্রথম একটা ইনস্ট্যান্স দেখলাম যেখানে 4টা ম্যাচ অলরেডি হেরে যাওয়া নোয়াখালী পঞ্চম ম্যাচেও এমন একটা লাইন আপ নামাচ্ছে, সেটা দেখে আসলে মনে হচ্ছে যে তারা কি আসলেই মানে জেতার জন্য খেলছে কিনা, বিষয়টা কিন্তু তখনই চলে আসে। একটা সাধারণ ফ্যান পার্সপেক্টিভ থেকে কিন্তু সেরকম মনে হতে পারে। নোয়াখালীর এত সমর্থক, নোয়াখালী এক্সপ্রেসকে সমর্থন দিতে আপনি বিশ্বাস করবেন না, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এত মানুষ এসেছেন, বাসে করে তারা এসেছেন শুধুমাত্র নোয়াখালীর খেলা দেখতে। তাদের জন্য কিন্তু বিশাল বিব্রতকর একটা ব্যাপার, রাইট? সো ওই জায়গা থেকে ডিসঅ্যাপয়েন্টিং ঘটনাটা যেটা ঘটেছে। ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে তো অবশ্যই অনেক কিছু ফ্লস বের করা যায় কি কারণে এই অল আউটটা হয়েছে, তবে এটার দিকে যে সন্দেহের চোখ পড়ছে এইটাও কিন্তু একটা কনসার্নিং ব্যাপার, যে তার মানে বিপিএলটা যেভাবে আমরা যতটুকু ক্লিন আশা করছিলাম ততটুকু ক্লিন বোধহয় হচ্ছে না দিন শেষে। তবে একটা বিষয়, অন্যান্যবার আমরা বিপিএল এর ফিক্সিং ইস্যু নিয়ে যখন কথা বলেছি আগে দর্শকরা এটা নিয়ে প্রশ্ন তুলেছেন, যারা ক্রিকেট সংশ্লিষ্ট, যারা সাংবাদিক বা ক্রীড়া বিশ্লেষক তারা এটা নিয়ে প্রশ্ন তুলেছেন, তারপরে বিসিবি সেটা নিয়ে তদন্ত করেছে এবং দেন সন্দেহভাজন ঘটনা হলে তারা সেটা নিয়ে আলোচনা করেছে। এবার অন্তত একটা বিষয় স্বস্তিদায়ক যে বিসিবি এটা নিয়ে আগে থেকে কনসার্ন এবং সেটা নিয়ে তারা অলরেডি কাজ শুরু করেছেন। তবে আপনাকে যেই প্রশ্ন স্পেসিফিকভাবে করতে চাই, যখন কম বক্সে থাকেন বা লাইভে থাকেন আপনারা, সেই সময় তো আপনারা ক্রিকেট নিয়ে কথা বলেন, তবে অন্যান্য দেশের যেই সকল কমেন্টেটররা আসেন তাদের চোখে আসলে এই জিনিসগুলো পড়ে কিনা, তারা কি এগুলো নিয়ে আপনাদের কোনো আস্কিং করেন কিনা, কিংবা এটা নিয়ে তাদের কোনো অভিব্যক্তি আপনারা জানতে পেরেছেন? এখন যে পরিস্থিতি আপনি চিন্তা করে দেখেন, যে কমেন্টেটররা আসছেন তারা কিন্তু বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট নিয়ে অতটা বেশি নলেজ তাদের নেই, খেলোয়াড়দের প্রোফাইল নিয়ে খুব বেশি নলেজ তাদের নেই। এই কারণেই আসলে আপনি দেখবেন অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজগুলোতেও একটা ব্যালেন্স থাকে,
যে যারা দেশি কমেন্টেটরস রয়েছেন তারাও কিন্তু ইন্টারন্যাশনাল প্যানেল যথেষ্ট পরিমাণ থাকেন, কারণ তারা ওই ডোমেস্টিক ক্রিকেটারদের ইনপুটটা দিতে পারেন। তবে এখানে যে প্যানেলটা রয়েছে বেশিরভাগ তারা হয়তো বাংলাদেশকে ইন্টারন্যাশনাল ম্যাচই খেলতে দেখেছেন, সেটার বেসিসে তারা তাদের সেই নলেজ বেসটা নিয়ে আসেন। তো তাদের চোখে কিন্তু সাদা এবং কালো, আপনি বাজে পারফর্ম করছেন, আপনি আউট হচ্ছেন, তারা কিন্তু আপনাকে ওভাবে করেই বলছে আর কি যে আপনার পারফরমেন্সটা এমন। এটার পেছনে যে এরকম কিছু থাকতে পারে ওই ধরনের পার্সপেক্টিভ তারা নিয়ে আসেন না। বাট তাদের মতে খেলাটা অনেকগুলো খেলাই, বেশ কিছু খেলায় অনেক সাধারণ মানের ক্রিকেট হয়েছে, মানে ভালো কোয়ালিটি ক্রিকেট যেটা তাদের এক্সপেকটেশন বা আমাদের সবার এক্সপেকটেশন সেটা হয়তো মিট করতে পারছেন না, স্পেশালি ব্যাটিং এর সাইডটায়। কারণ আপনি ওভারঅল রানগুলোর কথা চিন্তা করলেও দেখবেন নোয়াখালীতে দেখেন আপনার জাকির আলী অনেকের মতো ব্যাটার রয়েছেন এবং তাকে কিন্তু নামানো হয়নি। যে ম্যাচে 61 তে অল আউট হয়েছে আপনি খেয়াল করে দেখবেন জাকির কিন্তু সেখানে 11ই ছিলেন না। সেটা তার অফ ফর্মের কারণে হতে পারে। মাহিদুল অঙ্কন কিংবা হাসান মাহমুদ তারা কিন্তু বেশ জাতীয় দলের ক্রিকেটার, তারা নোয়াখালীতে খেলছেন। খালিদ মাহমুদ সুজনকে নিয়ে অনেক সময় অনেক কথা হয় যে খালিদ মাহমুদ সুজন মুস্তাফিজকে পিক করেছেন কিংবা হাবিবুর রহমান সোহানকে পিক করেছেন, আরও অনেক ক্রিকেটারের ক্ষেত্রেই তার নামটা আসে, ক্রিকেটাররাও তার কথা বলেন। কিন্তু যখন বিপিএলে যদি তার ক্যারিয়ার দেখেন সেই জায়গায় কিন্তু আসলে খুব একটা সুখকর নয় তার অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতাই বলতে হবে। গত বিপিএলেও সেভাবে ম্যাচ জিততে পারেননি, 3টা ম্যাচ জিতেছিলেন মনে হয় ওভারঅল। এবার বিপিএলেও এখন পর্যন্ত তিনি জয় শূন্য। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন যে খালিদ মাহমুদ সুজন আসলে বিপিএলের সাথে মানিয়ে নিতে পারছেন না, নাকি ক্রিকেটাররা তার ভাষা বুঝতে পারছে না? আমার কাছে মনে হয় যে তিনি আসলে এমন সব দলে গিয়েছেন, বিগত সময় তিনি ঢাকা ক্যাপিটালসের ছিলেন, এবার তিনি নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ হয়েছেন। যে দলগুলোতে তিনি ছিলেন সেই দলগুলো আসলে অর্গানাইজ না শুরু থেকেই আমরা দেখেছি। নোয়াখালী তো একেবারে ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজ, 5টা দল নিয়ে অলরেডি ঘোষণা হয়ে গেছিল বিপিএলটা হবে, তারপর কিন্তু ষষ্ঠ দল হিসেবে নোয়াখালী আসে এবং খুব কম সময়ের ভিতরে তাদেরকে অকশনে বসতে হয়, দল গঠন করতে হয়, টিম প্রিপেয়ার করতে হয়। সেই ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে মানে নোয়াখালীর যে দর্শক বা ফ্যান বেজ রয়েছে তাদের আবেগ নিয়ে আসলে আমার তো মনে হয় অনেকটা তাই। এবং কিন্তু একটা ব্যাপার ভালো যে অন্তত নোয়াখালী এক্সপ্রেস নামে নোয়াখালী দলটা অন্তত বিপিএলে তার যাত্রাটা শুরু করেছে। এখন খালেদ মাহমুদ সুজনের কেসটা আমার কাছে একটু ডিফারেন্টই লাগছে, কারণ ইভেন ঢাকা ক্যাপিটালসের হয়ে যখন খেলেছিলেন তার কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু আবারও এই নোয়াখালী এক্সপ্রেস দলটার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কোচদের ফেভারিট প্লেয়ার থাকতেই পারেন যাদেরকে তারা অপশনে পিক করবেন, বাট এই প্লেয়ারদেরকে দিয়ে যেহেতু পারফরমেন্স ভালো হচ্ছে না সেই ক্ষেত্রে তো কিছু একটা পদক্ষেপ নেওয়ার একটা বিষয় থাকে। বাট তিনি আসলে তার সিদ্ধান্তে অটলই থাকেন এবং এখনো পর্যন্ত সেই রেজাল্টস ওয়াইজ পারফরমেন্সটা কিন্তু নোয়াখালী এক্সপ্রেস যখন শেষ মুহূর্তে বিপিএল এ দল পেল সেই সময়টাই তাদের ফ্যান বেজ, তাদের উচ্ছ্বাস বা ক্রিকেট স্টেডিয়ামে বা গ্যালারিতে তাদের একটা কি বলে ডমিনেশন দেখা যাবে এটাই প্রত্যাশা করা হচ্ছিল। টুর্নামেন্টের অর্ধেক ফেজ পার হয়ে গেছে, এখনও সেই জায়গাটায় তারা হয়তো বা কিছুই পায়নি, তবে পরবর্তী ফেজে আসলে অর্থাৎ নেক্সট ফেজে তারা পাবে সেটাই প্রত্যাশা করি। দর্শক, এখন মাঠের আয়োজনের এই পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও ফিরলাম, দেখছেন এখন মাঠে। বিপিএল এলেই অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় নিয়ে কথা বলতে হয়, যে বিষয়গুলো অবশ্যই বিব্রতকর, তবে অবশ্যই যাতে এই ঘটনাগুলো না ঘটে সেজন্য কথা তো বলতেই হবে। তবে এবার কিছু বিষয় নিয়ে হয়তো আমরা কথা বলতে পারি যে বিষয়গুলো আসলে আমরা বিপিএলে দেখতে চাই। বিপিএলে অর্ধেক ফেজ আমরা পার করে ফেলেছি, 5টি করে ম্যাচ ম্যাক্সিমাম টিম খেলে ফেলেছে, সেই জায়গাতে খুব দ্রুতই হয়তো ঢাকায় সুইচ হবে বিপিএল। তার আগে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক যারা রয়েছেন বিপিএল এখন পর্যন্ত, সেই জায়গায় দু একটা চমকও আছে। আমি বিশেষ করে রসিংটনের কথাই বলবো। আমরা যদি পুরো তালিকাটা দেখি তাহলে সেখানে আরও ভালো ধারণা পাওয়া যাবে। অ্যাডাম ম্যাথিউ রসিংটন 5 ম্যাচ থেকে 241 রান করেছেন। আমি জানি না যে এই বিপিএল শুরুর আগে তাকে কেউ সেভাবে আসলে নজরদারিতে রাখতে পেরেছে কিনা বা চিন্তা কিনা। স্ট্রাইক রেটটাও দারুণ, 141, 7.6 চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলছেন। চট্টগ্রাম রয়্যালসও দারুণ করছে, প্রত্যাশিত অপ্রত্যাশিতভাবে হয়তোবা। পারভেজ হোসেন ইমন 7 ম্যাচ থেকে 204 রান করেছেন, 130 স্ট্রাইক রেটে ব্যাট করছেন, সিলেট টাইটান্সের হয়ে খেলছেন। নাজমুল হোসেন শান্ত টি-20 বিশ্বকাপের দলে নেই, তবে 4 ম্যাচে 203 রান করেছেন 147 স্ট্রাইক রেটে, যেটা তার ন্যাচারাল স্ট্রাইক রেট মোটেও নয়। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক তিনি। ডেভিড মালান 5 ম্যাচে 196 রান করেছেন, 107.69 স্ট্রাইক রেট। রংপুর রাইডার্সের হয়ে মালানের সাথে স্ট্রাইক রেটটা ঠিক যাচ্ছে না মনে হয়। আর নাইম শেখ রয়েছেন 6 ম্যাচে 190, সবচেয়ে বিপিএল এর দামি খেলোয়াড়, 137 স্ট্রাইক রেটে 137.68 স্ট্রাইক রেটে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলছেন। আমরা এই প্রসঙ্গে আসবো, তবে উইকেট শিকারীদের তালিকাটাও একই সঙ্গে আমরা দেখে নিতে চাই, তারপরে একেবারে আলোচনায় আসবো। উইকেট শিকারী তালিকায় রয়েছেন ফাহিম আশরাফ, পাকিস্তানের
3 ম্যাচে 11 উইকেট নিয়েছেন এবং বিপিএলে বরাবরই তিনি নিয়মিত পারফর্ম করেন। 6.59 ইকোনমি অসাধারণ। টি-20 হিসেবে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন তিনি। শরীফুল ইসলাম 6 ম্যাচে 11 উইকেট নিয়েছেন। 7.28 চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলছেন। মুস্তাফিজুর রহমান রয়েছেন, যাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, পুরো দেশ তার ইস্যুতে জাতীয় ইস্যু হয়ে গেছে। মুস্তাফিজের পক্ষে আছি আর কি আমরা, ডেফিনেটলি তিনি আমাদের অ্যাম্বাসিডর। 5 ম্যাচে 9 উইকেট নিয়েছেন, 6.94 স্ট্রাইক রেট ইকোনমি। রংপুর রাইডার্সের হয়ে খেলছেন। নাসুম আহমেদ লাস্ট ম্যাচে যেটা হলো সেই নোয়াখালীর সাথে, সেটার মূল কারিগর তিনি। 7 ম্যাচে 8 উইকেট নিয়েছেন, 5.96 ইকোনমি সিলেট টাইটান্সের হয়ে। এবং তানভীর ইসলাম 6 ম্যাচে 8 উইকেট নিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের হয়ে। এই ব্যাপারগুলো, ফাহিম আশরাফের নাম সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সবার উপরে, রসিংটনের নাম সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে। বিপিএল এর মতো একটা টুর্নামেন্টে যেখানে এই উইকেটগুলো আমাদের অনেক বেশি পরিচিত, বেশি চেনা জানা আমাদের ক্রিকেটারদের জন্য, সেই জায়গায় কি মানে একটু মনে হচ্ছে না যে শুরুর দিকে বা টপ লিস্টে যদি বাংলাদেশের কারো নাম থাকতো? ওয়েল, এখানে বাংলাদেশি কারণ আমি হয়তো শেষ পর্যন্ত থাকবে, কারণ অন্য একটা অনুষ্ঠানে যখন গেছিলাম আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এবং কমেন্ট্রি বক্সে বসে অনেক সময় আমরা কিন্তু কথা বলি যে কার সম্ভাবনা রয়েছে টপ রান গেটার হওয়ার। এখনো পর্যন্ত আমার একটা বিশ্বাস আছে যে নাইম শেখ কুড এন্ড আপ বিইং দ্য টপ রান স্কোরার এবারের বিপিএলেও, গত বছরের মতো। গতবারও কিন্তু তিনি টপ রান স্কোরার হয়েছিলেন। তবে এবারের বিপিএলে আসলে ওই চট্টগ্রাম রয়্যালস তারা অনেককেই সারপ্রাইজ করেছে। আপনি টপ রান স্কোরারদের তালিকা দেখেন, সেখানে দুজন চট্টগ্রাম রয়্যালসের ব্যাটার আছেন, নাইম শেখ এবং রসিংটন। তাদের এই ওপেনিং পার্টনারশিপটাই আসলে তাদেরকে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে প্রায় প্রত্যেকটা ম্যাচে, এবং খুব দারুণ পারফর্ম করছেন। বোলিং এর যে চারটা দেখছিলেন সেখানেও কিন্তু দেখেছেন যে দুজন চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটার রয়েছেন টপ 5-এ, একজন হচ্ছেন শরীফুল, একজন হচ্ছেন তানভীর। তো এই বিষয়টাই আসলে প্রমাণ করে দেয় যে মাঠের খেলায় অ্যাট দ্য মোমেন্ট চট্টগ্রাম রয়্যালস সবচেয়ে সংঘবদ্ধ, সবচেয়ে স্ট্র্যাটেজি তাদের ভালো, এবং তাদের যে অ্যাডভাইজার লেভেলে হাবিবুল বাশার সুমন মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন, কিংবা ম্যানেজার হিসেবে নাফিস ইকবাল আছেন, ব্যাটিং এর তুষার ইমরান যুক্ত হয়েছেন, সবার জন্যই কিন্তু মনে হচ্ছে খুব নির্ভার একটা টুর্নামেন্ট যাচ্ছে, এবং তারা খুবই ভালো ক্রিকেটটাও মাঠে উপহার দিচ্ছেন। সারপ্রাইজিং, তবে আমার কাছে মনে হয় যে ফাহিম আশরাফ যেমন 5 ম্যাচে 11টা উইকেট পেয়েছেন, একটা ম্যাচে তো তার 5 উইকেট হলও ছিল সে এটার ভেতরে, তো তিনি একটু হয়তো নিচের দিকে নেমে আসবেন, কারণ অনেক সংখ্যক ম্যাচ হয়তো খেলতে পারবেন না। তিনি এই মুহূর্তে পাকিস্তান স্কোয়াডে যুক্ত হয়ে গেছেন, শ্রীলঙ্কার সাথে তারা খেলছে। সো আলটিমেটলি হয়তো মুস্তাফিজ, শরীফুল, তাদেরকে আমি দেখি যে তারা উপরের দিকে যাবেন। স্পিনারদের মধ্যে নাসুম, তানভীর, তাদের উপর আমাদের হোপ আছে। একজনকে দেখতে চেয়েছিলেন টপ 5 লিস্টে, আলিসাল ইসলাম, যিনি আসলে মিস্ট্রি স্পিনার, আলটিমেটলি এখনো সেই লেভেলে পৌঁছাননি, তবে রংপুর রাইডার্সের হয়ে তিনিও মোটামুটি ভালো বল করে যাচ্ছেন। তো টপ লিস্ট দেখে সোফার যেটা মনে হচ্ছে, দলগত জায়গা থেকে যে চট্টগ্রাম কেন 1 নম্বরে, সেটা এই টপ 5 লিস্ট দেখে বোঝা যায়। রসিংটন সারপ্রাইজিং প্যাকেজ কিনা? অবশ্যই রসিংটন সারপ্রাইজিং প্যাকেজ। তবে এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা যারা ধারাভাষ্য দিই, আমরা কিন্তু প্রত্যেকটা টিম যখন থেকে ঘোষণা করা হয় তখন থেকে আমরা কিন্তু তাদের ব্যাপারে আর একটু ডিটেল জানার চেষ্টা করি। তো দেখছিলাম যে তিনি আসলে কোথায় কোথায় কি করেছেন। রসিংটনের কিন্তু রিসেন্ট সময় তিনি ওই এনপিএল এ যে ভালো পারফর্ম করেছেন, সেটা মনে হয় তার জন্য একটা ফ্যাক্টর ছিল যে তাকে আসলে একই সঙ্গে তার উইকেট কিপিংটাও সারপ্রাইজ করছে। দারুণ, অবশ্যই, ডেফিনেটলি আমরা বিপিএল নিয়ে আরো কথা বলবো। তবে দর্শক, আরো একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন মাঠে, আলোচনা করছিলাম ক্রিকেটের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে, এবং সেই সঙ্গে বিপিএল নিয়ে আলোচনা করছিলাম। এইবার বিপিএলে অন্যতম সারপ্রাইজিং প্যাকেজ যদি বলা হয়, বা প্রমিজিং প্যাকেজ, কিংবা ওই যে প্রত্যাশা পূরণের যেই ব্যাপারটা, সেই জায়গাটাই সবচেয়ে বেশি দেখা গেছে হয়তো রিপন মণ্ডলকে। এবং দুটো ম্যাচে তিনি 6টা উইকেট নিয়েছেন। ডেথ ওভারে যেভাবে বোলিং করলেন, ম্যাচ উইনিং পারফরমেন্স করলেন, তার পরিসংখ্যানটা একটু আমরা দেখে আসতে চাই। তাহলে এবারের বিপিএলে অন্তত যে কয়েকটা ম্যাচ তিনি খেলেছেন সেখান থেকে, রংপুর রাইডার্সের বিপক্ষে তিনি 43 রান দিয়েছিলেন, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে 43 রান দিয়েছিলেন 2 উইকেট নিয়ে। ওই ম্যাচে অনেক বেশি খরচে বোলিং করেছেন। তবে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষেই তিনি 13 রানে 4 উইকেট নিয়েছেন, অর্থাৎ মানে কামব্যাক করার যেই ব্যাপারটা, সেই জিনিসটা দেখা গেছে। আমরা এশিয়া কাপেও দেখেছি যে তিনি ভালো বোলিং করেছেন। ডেথ ওভারে একটা কথা বলা হচ্ছে যে মুস্তাফিজুর রহমানকে তিনি ভালো সঙ্গ দিতে পারবেন ইন ফিউচার, তবে এখনই জাতীয় দলে অনেকেই তাকে দেখতে চান না। আপনার কি মনে হয় যে রিপন মণ্ডল আমাদের জন্য ভালো অ্যাসেট হতে পারে কিনা? দেখেন, ওয়ার্ল্ড টি20তে এখন এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছে, আপনি ইনফর্ম প্লেয়ারদেরকে আসলে নেয়ার চিন্তা ভাবনা করবেন। আপনি যদি একটা বড় দল হন, একটা ঝুঁকি আপনার নিতে হবে। আপনি ইন্ডিয়ার টিমটাই দেখেন, তারা যখন সবার আগে কিন্তু তারা টি20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে, সেখানে কিন্তু তারা শুভমান গিল, যিনি আগের সিরিজে ভাইস ক্যাপ্টেন ছিলেন, তাকে বাদ দিয়ে
তারপর তারা স্কোয়াড ঘোষণা করেছে। কেন? একটাই রিজন, যারা ইনফর্ম প্লেয়ার তাদেরকেই রাখতে চান। এই মুহূর্তে বাংলাদেশের যদি আমরা বোলিং সেটআপের দিকে তাকাই, পেস বোলিং সেটআপের দিকে, অবভিয়াসলি তানজিম সাকিব আছেন, সাইফুদ্দিন, শরীফুল, তাসকিন আহমেদ, মুস্তাফিজ, এই পাঁচজনই কিন্তু এই পাইপলাইনে আছেন। এই পাঁচজনের নামই ইনিশিয়াল 15-এ ঘোষণা করা হয়েছে। তবে রিপন মণ্ডল তিনি এমন একজন ডেথ বোলার, আমার কাছে মনে হয় যে নতুন করে তার প্রমাণ করতে হবে না যে তিনি ডেথে কতটা বেশি এফেক্টিভ। সো আমার কাছে মনে হয় তাসকিনের চেয়ে বা ইভেন তানজিম সাকিবের চেয়ে ওই মুহূর্তে সবচেয়ে বেশি এফেক্টিভ রিপন মণ্ডল। পরিসংখ্যান তাই বলে। অকশনে সামহাও তিনি কিন্তু বেশি টাকায় আসেননি। মানে একটা ব্যাপার, সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের মতো ব্যাটার যখন আসলে থাকেন, আমি একটু মিস্টেক করে গেছি, সেটা হচ্ছে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটাই তিনি ম্যাচ জিতিয়েছেন এবং রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। সো ওই জায়গাটাই শেষ বলে ইয়র্কার দেওয়ার মতো সেই সেন্সটা ধরে রাখা, টেম্পারমেন্টটা ধরে রাখা এবং পুরো ওভারটা তিনি যেভাবে করেছেন। মোস্তাফিজকে আমরা একটা ম্যাচ দেখেছি, রংপুর রাইডার্সকে তিনি ম্যাচ জিতিয়েছেন, 6 বলে 7 রানের দরকার ছিল, সেই জায়গা থেকে তিনি ম্যাচটা জিতালেন। ওই জায়গাগুলোতে আসলে ডেথ ওভারে এক্স্যাক্টলি আমি কি করতে চাই সেই জিনিসটা করতে পারা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জায়গাগুলোতে আসলে বাংলাদেশি বোলারদের বিভিন্ন সময় মনে হয় যে লাইন চ্যুত হয়ে যান। সেই ক্ষেত্রে আসলে রিপন মণ্ডলের টেম্পারমেন্টের এই জায়গাটা তৈরির যে বিষয়টা, সেটা আসলে কিভাবে দেখেন? অসাধারণ, অসাধারণ। এবং আমি যেটা বলছিলাম যে আসলে ইনফর্ম যিনি আছেন, যিনি ওই ডেথের জায়গাটায় পারফর্ম করছেন কনসিস্টেন্টলি 1 বছরের উপর সময় ধরে। এটা শুধু এশিয়া কাপ রাইজিং স্টার্স না, এটা শুধু এবারে বিপিএল না। আপনি দেখেন বিপিএলে তাকে মাত্র 25 লক্ষ টাকায় নেওয়া হয়েছে, যেখানে ওই একই রাজশাহী দলে আব্দুল গাফফার সাকলাইন, আরও একজন তারকা যিনি এশিয়া কাপে ভালো খেলেছিলেন, 40 লক্ষ টাকায় তাকে নিয়েছে। অর্থাৎ রিপনকে লেসার রেট করা হয়েছে। রাজশাহী ওয়ারিয়ার্স 4টা ম্যাচ খেলেছে, তার মধ্যে প্রথম 2টো ম্যাচে কিন্তু রিপন সুযোগও পাননি, অপেক্ষায় ছিলেন। যে 2টো ম্যাচে খেললেন, ওই যে 2 for 43 বলছিলেন, সেই ম্যাচটাই কিন্তু তিনি মাহমুদুল্লাহকে ওই ডট বলটা করে ডেথ ওভারে মানে সুপার ওভারে নিলেন। তারপর সুপার ওভারে মুখোমুখি মুস্তাফিজের সঙ্গে লড়াইও কিন্তু তিনি জিতলেন। সো এটাই ইনাফ প্রমাণ করে দেওয়ার জন্য যে এই মুহূর্তের বাংলাদেশের ডেথ ওভারের সবচাইতে ইনফর্ম বোলার যদি মুস্তাফিজ হন, তার পাশে রিপন মণ্ডলের নামটাই আসে। এবং একটু অবাক হয়েছে যে তিনি আসলে প্রিলিমিনারি 15-এ এখনো জায়গা করে নেননি, কারণ ফর্ম বোলারদের হিসাব করলে নতুন বলে হয়তো অনেকে ভালো বল করতে পারেন। ডেথ ওভার্স এই মুহূর্তে মুস্তাফিজের পাশাপাশি রিপনের চেয়ে বেটার অপশন এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে নেই। হয়তো বাংলাদেশের বিসিবির নির্বাচকরা রিপন মণ্ডলকে সামনে বিবেচনায় রাখবেন, খুব অচিরে হয়তো তাকে আমরা ন্যাশনাল টিমে দেখতে পাবো, এটাই প্রত্যাশিত। অনেক ধন্যবাদ আহমেদ বিন পারভেজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এখন মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী পর্বে নিশ্চয়ই দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।